শুভ সকাল শুধু দর্শক মণ্ডলী রমজানুল মোবারক যারা বাংলাদেশে আছেন আর যুক্তরাষ্ট্রে আমরা তো রোজা শুরুই করে দিয়েছি। আজকের বিষয় করোনা ক্রান্তিকাল, রোজা রাখবেন কি রাখবেন না সেটি নিয়ে আসুন আমরা কথা বলি। আমি একটু শেয়ার দিয়ে নিচ্ছি আমারটা, তারপরে যাচ্ছি। হ্যাঁ, ওকে, আসুন আমরা কথা বলি রোজা নিয়ে। এই পরিস্থিতিতে তো রোজা শরীরের জন্য ভালো কি খারাপ সেটি নিয়ে অনেকেই ভাবেন, রোজা রাখবেন কি রাখবেন না সেটি নিয়েও ভাবতে থাকেন। বিজ্ঞান এটিতে পরিষ্কারভাবে বলে দিয়েছে এটি ভালো কি খারাপ। সবসময় এই রোজাকে বলা হয় শরীরের জন্য খুব ভালো একটি উপায়, কিন্তু যারা বেশি লম্বা সময় না খেয়ে রোজা রাখেন, সেহেরি না খেয়ে লম্বা সময়, তাদের ক্ষেত্রে দেখা যায় এটি অনেক সময় খারাপ হতে পারে। অর্থাৎ শরীরের ভেতর যে কোষগুলো রয়েছে অনেক সময় এত লম্বা সময় যে যারা সেহরি না খেয়ে রোজা রাখেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেকের এই কোষের মৃত্যু ঘটে তাড়াতাড়ি। কিন্তু রোজা ওভারঅল শরীরের জন্য ভালো। কেউ বলে যে ইমিউনিটি সেমই থাকে, কেউ বলছে যে ইমিউনিটি কমছে, সেই দিকে নাই যাই, এটি শরীরের জন্য ভালো, অর্থাৎ এটি ভালো। এখন এই লম্বা সময় এই রোজার কারণে অনেক সময় দেখা যায় যে শরীরে প্রচুর শক্তি জমিয়ে রাখা প্রয়োজন। তাই যারা করোনায় আক্রান্ত রোগী, যারা এই মুহূর্তে যাদের চলছে, তাদের প্রচুর শক্তি ধরে রাখা প্রয়োজন। তাই প্রশ্নটি বা আজকের ডিসকাশনটি আমরা তাদেরকে নিয়েই করব। করোনা রোগীর ক্ষেত্রে দেখা যায় যে প্রচুর প্রদাহ হয় শরীরে, ইনফ্ল্যামেশন যেটিকে আমরা বলি, যার কারণে শরীরে প্রচুর মেটাবলিজম হয় এবং পানির প্রয়োজন হয় এবং কাঁচামালের প্রয়োজন হয় কোষগুলোর জন্য। তাই করোনা যখন আক্রান্ত একজন রোগী, ঠিক সেই সময়টিতে আপনার প্রচুর এই পানি এবং এই কাঁচামাল এবং খাদ্য সামগ্রী দরকার হয়। আসুন একটু ডিসকাশন করে নিই এই ব্যাপারটি নিয়ে। এখন এই ডিসকাশনটি হচ্ছে সুস্থ মানুষ কি করবেন আর অসুস্থ মানুষ কি করবেন। অসুস্থর মধ্যে আবার ভাগ আছে, করোনার অসুস্থ, অন্যান্য অসুস্থতা নিয়ে। তো এই পুরো ডিসকাশনটি আমরা আজকে এইভাবেই সাজিয়েছি। তো একজন স্বাভাবিক সুস্থ মানুষ রোজা রাখবেন কি না বা রাখলে কিভাবে রাখবেন সেটি নিয়ে কথা বলি। চলুন, রোজা রাখলে যেহেতু একটি লম্বা সময় না খেয়ে থাকা হয়, সেই ক্ষেত্রে যে ম্যাক্রো নিউট্রিয়েন্টগুলো রয়েছে, অর্থাৎ আমিষ জাতীয় পদার্থ, শর্করা জাতীয় পদার্থ, চর্বি জাতীয় পদার্থ, এগুলোকে নিয়ন্ত্রিতভাবে খেতে হবে। একটি অংশ খুব বেশি খাবেন, এক প্লেট ভাত খেলেন সাথে একটু মরিচ আর লবণ দিয়ে, এইটি হবে না। এটির মধ্যে একটি নির্দিষ্ট পরিমাণে আমিষ, নির্দিষ্ট পরিমাণে কার্বোহাইড্রেট, নির্দিষ্ট পরিমাণে চর্বি, এগুলো থাকতে হবে, তাহলেই এটিকে হবে সুষম খাদ্য। এটির মধ্যে প্রচুর ভেজিটেবল থাকতে হবে, এইটির মধ্যে প্রচুর প্রোটিন থাকতে হবে, তারপর সাথে পানি খেতে হবে প্রচুর, তারপরে এটি হয় সুষম খাদ্য। তার সাথে মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো রয়েছে, ভিটামিনস এবং মিনারেলযুক্ত খাবারও খেতে হবে, রঙিন ফল ফ্রুট, তারপর সবজি, এগুলোর পরিমাণও প্রচুর রাখতে হবে। খুব বেশি খাবেন না, কিন্তু এগুলোর পরিমাণ যেন সেই রেশিওতে থাকে যেটিতে থাকা উচিত, এইটি মোর ইম্পর্ট্যান্ট। অনেকে শেষ রাতে উঠে সেহরির সময় দেখা যাচ্ছে 3 প্লেট ভাত খেয়ে নিচ্ছেন সারাদিন খাবার করার জন্য, সাথে একটু ডাল আর একটু আলু ভর্তা। তাহলে আপনার সাথে বেশিরভাগই ঢুকলো শর্করা, যেটি আপনার শরীরে হয়তো 4 ঘন্টা থাকবে, সেটি বেশিক্ষণ থাকার কথা নয়। তো এইভাবে না করে বরঞ্চ এটিকে সাজিয়ে নিন আপনি, যে এটিকে কিভাবে আপনি সাজাবেন খাওয়াটিকে। দেখুন, বেশি হোল গ্রেইন অর্থাৎ আঁশযুক্ত খাবার বেশি খাবেন। আঁশযুক্ত খাবার কি? হোল গ্রেইন ব্রেড আছে অথবা সবজি আছে, সাথে আপনি হোল গ্রেডের মধ্যে ছোলা জাতীয় খাবার, গুল্ম জাতীয় খাবার, যেগুলোর ভিতরে প্রচুর আঁশ আছে এবং এগুলো লম্বা সময় থাকে, সেইটি খেতে হবে। এখন ছোলার মধ্যে আবার অনেকে প্রশ্ন করেন যে কাঁচা ছোলা নাকি সেদ্ধ ছোলা, সেটি একটি মারাত্মক প্রশ্ন। কাঁচা ছোলা খেলে এটি
শরীরে গ্যাস করে, পেট বুটবুট করবে, পেট ভরা ভরা থাকবে, কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যেতে পারে। তাই কাঁচা ছোলার দিকে আমরা যেতে চাই না। প্রচুর পানি খেতে হবে, তার মানে কি জুস খেতে হবে না। জুস খুব অল্প ভালো একটি সোর্স এনার্জির জন্য বা শর্করার জন্য, কিন্তু এই জুসটি যখন খাবেন আপনার শরীরে একটি সুগারের স্পাইক হবে, যেটি শরীরের জন্য ঠিক নয়। তো এটি হয়তো আপাতত 1 ঘন্টা এনার্জি দিবে, কিন্তু এরপরে দেখা যাবে 6 ঘন্টা আপনি এনার্জি লেস হয়ে গিয়েছেন। তখন কি করবেন? ফ্রেশ ফ্রুট খান। আপেলও হতে পারে, পেয়ারাও হতে পারে, কিন্তু এটি ফ্রেশ হতে হবে। পেয়ারার জুস খাবেন সেটি হবে না। হ্যাঁ, তো এই জুসের দিকে না গিয়ে এই যে আমরা বাজারে দেখি এই আবজা সেই আবজা রেডিমেড ফ্রুট জুস, এগুলোতে যাওয়া যাবে না। এটি বা আপনাদের সন্তানদেরকেও আপনারা এই ব্যাপারটিতে সহযোগিতা করুন। এইটিতে আপনার মুখের স্বাস্থ্যও ভালো থাকে। ফ্রেশ ফ্রুট মাচ বেটার দ্যান জুসেস। ভাজা পোড়া খাওয়া যাবে না। ভাজা পোড়ার মধ্যে প্রদাহ তৈরিকারক কিছু কেমিক্যাল রয়েছে, যেটি শরীরের কোষের মৃত্যু ঘটায়। প্রচুর গ্যাস হতে পারে, যেগুলোর প্রয়োজন নেই বলে আমি মনে করি। খুব মাইল্ড খাবার খাবেন, এইটিকে সুষম করে খেতে হবে। এখন আসুন, ডায়াবেটিকরা কী করবেন? এটি একটি মারাত্মক জিনিস, যেটি সবার জানা উচিত। সেই উপরে যে পরিমাণের কথা বললাম সেটি তো শুনবেনই, সাথে ধরুন আপনি যে ঔষধগুলো খাচ্ছেন সেগুলোকে একটু নেড়ে চেড়ে নিতে হবে আপনার ডাক্তারের পরামর্শে। সাধারণ একটি নিয়ম হচ্ছে যে সকালের যে খাবারটি সেটি ইফতারের সময় চলে যায়। যেই ওষুধগুলো খাবারের সময় খাবেন, খাবারের আগে খাবার কথা ছিল, সেইটি কিভাবে খাবেন? আমি সাধারণত আমার রোগীদেরকে বলি যে প্রথমে আপনি পানি খান, খেজুর খান, 2টি খেজুর খেয়ে অ্যালাউড। তারপর অথবা মুখের মধ্যে একটু কিছু খাওয়া, একটা বাইট নিয়ে ওষুধটি খান, নামাজটি পড়ে এসে তারপর আপনি খাওয়াটি খান। তাহলে এই 15 মিনিটে ওষুধগুলো আপনার শরীরে একটা অবস্থানে চলে যাবে ততক্ষণে। এখন খেজুর খাবেন কি খাবেন না ডায়াবেটিক রোগীদের জন্য? হ্যাঁ, এটি খেজুরে প্রচুর গ্লাইসেমিক ইন্ডেক্স, কিন্তু খাওয়া যায়। 2টি খেজুর খেতে পারবেন আপনি, মাঝারি সাইজের। এটিতে আপনার অসুবিধা হবে না। এটিতে প্রচুর মিনারেল থাকে, এটিতে ম্যাক্রোনিউট্রিয়েন্ট থাকে, এটি শরীরের জন্য ভালো। জুস খাওয়াটা মোটেও ঠিক নয়। তবে দিনের বেলা যদি দেখেন যে সুগার কমে যাচ্ছে, তাহলে আপনাকে কিছু একটা অ্যাডজাস্ট করতে হবে, হয় খাবারের অ্যাডজাস্ট অথবা ঔষধের অ্যাডজাস্টমেন্ট। এরপর আসুন, বলছিলাম যে ঔষধের অ্যাডজাস্টমেন্ট। তো ইফতার করলেন, আপনি সকালের ঔষধ যেভাবে খাচ্ছিলেন, যে ইনসুলিন নিচ্ছিলেন, একই ডোজ থাকতে পারে, কিন্তু সেহরির সময় এসে আমাদের অনেকের খাবারের অভ্যাস আছে, সেটি হালকা কিছু স্ন্যাক খেতে পারেন, না হলে এটি ওভার ইটিং হয়ে যায়। না, সরি, সেহরি নয়, এটি তারাবির পরে কথা বলছি। আর সেহরির সময় আপনি যেটি করবেন সেটি সাধারণত, যদি আপনার ডায়াবেটিস খুব বেশি নিয়ন্ত্রিত ছিল, তাহলে সেহরির সময়ের যে ঔষধটি সেইটিকে আপনি একটু কমিয়ে আনতে পারেন। রোজার দিন একটু কমিয়ে আনতে পারেন, সেটা অসুবিধা নাই কোনো। সেটি ডাক্তারের পরামর্শে নিতে পারেন। কেউ যদি রাতে ইনসুলিন নেবার কথা ছিল 30 ইউনিট, তখন সেহরির সময় আমরা হয়তো বলি 20 ইউনিট নেবার জন্য 1 মাসের জন্য। কেউ যদি রাতে কোনো পাওয়ারফুল ওষুধ খেয়ে থাকেন ডায়াবেটিসের জন্য, সেই ক্ষেত্রে রাতে আমরা সেহরির সময় বলি অর্ধেক ওষুধটি খেয়ে নিতে। তাহলে এই যে 15-16 ঘন্টার গ্যাপ, এইটিতে আপনার উপর কোনো প্রেশার পড়বে না। হ্যাঁ, তো এটি একটি। আর সুগার কি মাপতে পারবেন কি পারবেন না? সুগার মাপা যায়। এটি আমি বেশ কয়েকজন ইমাম সাহেবের সাথে কথা বলেছি, ঘন ঘন সুগার মাপতে হবে যদি আপনার ফ্লাকচুয়েট করে বলে মনে হয়। তবে এই তো গেল ইফতার, এই গেল সেহরি। আর খাবারের যে নিয়ম রয়েছে, যেটি আমরা বলেছি যে সুষম খাদ্য খেতে হবে, সেটি সুষম খাদ্যই খেতে হবে। আর সেহরির সময় এমন খাবার খাবেন যেন পেট হঠাৎ করে খুব ভরে গেল, তারপর ঘুম থেকে উঠে দেখলেন খিদে লাগে গেল, এই খাবারগুলো খাওয়া যাবে না। যেমন ধরুন, সেহরির সাথে আপনি ভাত খেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ভাতের সাথে একটু মুরগির মাংস যদি মিক্স করে নেন, ভেজিটেবলটা একটু মিক্স করে নেন, অথবা আমি ব্যক্তিগতভাবে যেটা, আমি একটু ছোলা মিশিয়ে নিতে পছন্দ করি।
এই ছোলাটি শরীরে প্রায় 8 ঘন্টা 9 ঘন্টা আপনার ভরা ভরা লাগবে, সাথে একটু চিকেন যদি মিক্স করে নেন এটির গ্লাইসেমিক ইন্ডেক্স কমে আসে অনেক, এটির আঁশের পরিমাণ বেড়ে যায় খাবারের মধ্যে। সো ভাত যদি এতটুকু আধা মুঠ হয়, আধা মুঠ ছোলা যোগ করে দেন, চিকেন যোগ করে দেন, দারুণ জিনিস। এটি থাকবে 8 থেকে 10 ঘন্টা, আপনার মনেই হবে না যে আপনি ক্ষুধা লেগেছে এটি। কিন্তু আপনি এটি না করে যদি 1.5 প্লেট ভাত খান, আপনার হঠাৎ করে সুগারটি বাড়বে, ঘুম থেকে উঠার পর দেখবেন আপনার ক্ষুধা লেগে গিয়েছে। এইটি ঠিক নয়, এটি একটু ঠিক করতে হবে। এখন যারা অসুস্থ করোনা রোগী তারা কি করবেন? অসুস্থতার মধ্যে 3টি ভাগ আছে। একটি হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড, অর্থাৎ বাড়িতে আপনার কারো আপনার করোনা আছে অথবা আপনি এক্সপোজড হয়েছেন করোনায়, আপনার হবার যথেষ্ট সম্ভাবনা আছে, আপনার জ্বর ভাব শুরু হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে ওয়াচ করুন। আপনার শরীরের ভিতরে রিয়াকশন হচ্ছে, একটা মেন্টাল প্রিপারেশনেরও ব্যাপার আছে। এই মুহূর্তে রোজা রাখাটা এটি আপনার উপরে ছেড়ে দিলাম। কিন্তু যাদের লক্ষণ শুরু হয়ে গেছে করোনার, এই মুহূর্তে করোনা জাতীয় রোগের লক্ষণ আপনার ভেতরে আছে, আপনার জন্য প্রচুর এনার্জি প্রয়োজন হবে এই করোনা ফাইট করার জন্য, প্রচুর পানির প্রয়োজন হবে, প্রচুর খাদ্যের প্রয়োজন হবে। এই রোগটি চলার সময় আপনি রোজা রাখতে আপনি বাধ্য নন, আপনার শরীরের জন্য ঠিক নয় এই সময়টুকুতে। তাই আমি বলছি, যখন এই ধরনের রোগবালাই এই সিজনে থাকে, আমি সাজেস্ট করব যে আরেকবার চিন্তা করে দেখুন। এখন করোনা শেষ, আপনার জ্বর মাত্র গতকাল শেষ হয়েছে, আপনি আগামীকাল রোজা রাখতে চান, এইটিও মনে হয় ঠিক নয়। কারণ এখন আপনার বডি বিল্ড আপ করবে, আপনি দুর্বল হতে থাকবেন, আপনার প্রচুর খাবার দাবারের প্রয়োজন রয়েছে। তো এই সময়টিতে আপনি মাছ, মাংস, ডিম, কাঁচা শাকসবজি, ফল ফ্রুট এগুলো বেশি খাবেন যেন শরীর কাভার করতে পারে। তো যেই দিন থেকে জ্বর, তার থেকে আমি মনে করি যে 1 সপ্তাহ পর্যন্ত আপনার প্রচুর এই খাবার দাবারগুলো প্রয়োজন, এবং এই লম্বা সময় ফাস্টিং সায়েন্টিফিক নয় বলে আমি বিশ্বাস করি। এবং পরে হয়তো এই রোজাগুলোকে ম্যানেজ করতে পারবেন, কিন্তু আপনার নিজের শরীরের গঠনের জন্য, শরীরের জন্যই প্রয়োজন হবে। আশা করছি বিধাতা এটিকে সেইভাবেই দেখবেন। তো এই করোনা পরবর্তী যে 1টি সপ্তাহ, আপনার অনেকের মানসিক এনার্জি খুব ভালো, অনেকে মনে করেন যে আমার এই করোনা হয়েছে খুব মাইল্ড, আমি অলরেডি হাঁটাচলা করেছি, আমি ভালো আছি, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা দেখি না। কিন্তু 90% মানসিক ভীষণভাবে কাবু হয়ে যায় এই ভাইরাসটির কারণে, তখনই আমি বলছি এটির কথা। এরপর এক্সপোজার কমাতে হবে রোজায়। এখন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে আজকে শুনলাম যে ওনারা বলছেন যে আপনারা তারাবি বাড়িতেই পড়ুন, জুম্মা বাড়িতেই পড়ুন। তো ওনাদের কথাগুলো শুনুন, যদি সম্ভব হয় বাড়িতেই করা উচিত, বাড়িতেই পড়া উচিত। এটি খুব বেশি বড় ব্যাপার হবে বলে মনে হয় না। আমরা বাজারে যে এক্সপোজার সেটিও কমিয়ে দিন, বাড়ির বাহিরে গিয়ে বাজারে আড্ডা মারার কোনো দরকারই হয় না। এখন যারা ভালনারেবল পপুলেশন, কিছু কিছু ক্ষেত্রে আমরা ডাক্তাররাই রোগীদেরকে বলি যে তাদের জন্য রোজা কতটা মাস্ট সেটা তাদের নিজস্ব শক্তির উপর নির্ভর করে, তবে আমরা এনকারেজ করব না এই ধরনের রোগী মানুষদেরকে রোজা এই 18 ঘন্টা বা 16 ঘন্টা রোজাটি রাখতে। যাদের বয়স 70-এর উপরে, যদি সুস্থ সামর্থ্যবান হন তাহলে তো রাখতেই পারবেন, কিন্তু যারা অসুস্থ আছেন 70-এর নিচে হলো, বিশেষ করে যারা স্থূলকায় রয়েছেন, অর্থাৎ যাদের BMI 40-এর উপরে, অর্থাৎ মাত্রাতিরিক্ত অবিজ, তাদের ক্ষেত্রে এইটি আমরা এনকারেজ করব না। আবার যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে বা কম, যেমন ধরুন ক্যান্সারে আক্রান্ত রোগী, যারা ডায়ালাইসিসের রোগী, যারা মারাত্মক কিডনি রোগী, যাদের HIV AIDS রয়েছে, যাদের অর্গ্যান ট্রান্সপ্ল্যান্ট বা কিডনি ট্রান্সপ্ল্যান্ট এইরকম টাইপের আছে অসুবিধা, যাদের COPD রয়েছে, যারা লম্বা সময় স্টেরয়েড নিচ্ছেন, এই সমস্ত রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এবং তারা যদি রোজা রাখতে চান মনের জোর দিয়ে রাখতে পারেন, কিন্তু করোনা আক্রান্ত হবে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে থাকার কারণে এই সময়টুকুতে তারা এই করোনা আক্রান্ত হওয়ার সময়টুকুও বেশি। তাই এরা চাইলে না রাখতে পারেন,
তবে আপনার বিশ্বাসের উপর ডিপেন্ড করবে। এটা ক্ষতিকর হবে না, কিন্তু আরেকবার ভেবে দেখতে হবে। তাহলে এক কথায় যদি বলেন যে রোজা রাখবো কি রাখবো না, রোজা অলওয়েজ ভালো শরীরের জন্য। সেটি যেটি যখনই বলেন, শুধুমাত্র করোনায় আক্রান্তকালে আপনার যখন হচ্ছে করোনা এবং এর পরের এক সপ্তাহ, আমি মনে করি যে আরেকবার কনসিডার করা উচিত। শরীরের উপর ধকলটি এখন না নেওয়াটাই ভালো। এখন বাংলাদেশের যে পরিস্থিতি, আমার কেন যেন মনে হয়, আমি বিশ্বাস করতে শুরু করেছি এবং আগেও বলেছি আমি, যে বাংলাদেশ হয়তো বা এফেক্টেড সেইভাবে হবে না। আমি অলওয়েজ পজিটিভ ছিলাম, এখনও আছি, সামনেও আশা করি থাকতে পারবো। এই বাংলাদেশের মানুষগুলো মাঠে ঘাটে যুদ্ধ করা মানুষ, তারা আশা করছি এই যুদ্ধ করতে পারবেন। করোনা জয়ী হবে না, বাংলাদেশের মানুষ জয়ী হবে, সময় বলে দিবে। তবে আমি পজিটিভ থাকতে চাই। ইদানিং কালকে একটি খবর দেখলাম যে বাংলাদেশে 2টি কোম্পানি ভেন্টিলেটর বা লাইফ সাপোর্টের মেশিন তৈরি করছে। এটি একটি নিঃসন্দেহে সুখবর। আমরা যেই ভয়টি পাচ্ছিলাম, সেই ভয়ের কোনো আশঙ্কা আমি এখন করতে চাই না। এর মধ্যে আবার খবর এসেছে চারিদিকে নতুন ধানের গন্ধে ভরে গিয়েছে আমার সোনার বাংলা। এইটি একটি সুখবর। অর্থাৎ খাদ্যাভাবে মানুষ মারা যাবে সেটি হবার কথা নয়। আর আমরা সবাই তো আছি বাংলাদেশিরা, আমরা সবাই যদি নিজেদের হেল্প করি তাহলে তো আর কোনো সমস্যাই থাকবে না। সেই নতুন ধান, নতুন সিজন, এইটিও একটি বড় আমাদের জন্য পাওয়া। এই সময়টিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা সবাই এখন চলুন কৃষিতে মনোনিবেশ করি, ও অন্যদিকে মনোনিবেশ না করে। এটি একটি ভালো দিক আমি মনে করি, এবং অনেক ছাত্ররা এখন মাঠে ঘাটে কৃষকদের হেল্প করছে। চলুন আমরা সবাই সবাইকেই এইভাবে হেল্প করি। রোজায় বেশি বেশি ক্ষমা চাইতে হবে আল্লাহ তাআলার কাছে, যেন আমরা সমস্ত বিপদ থেকে রক্ষা পাই। আমরা সবাই বেশি বেশি ক্ষমা চাই তার কাছে, এবং আসুন সবাই বেশি বেশি দান করি। এইটি একটি সময় যখন আল্লাহ তাআলা বলেছেন যে এটি বহুগুণ সওয়াব বেড়ে যায়। এই সময়টিতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, দান করুন, বেশি দান করুন। এই একটি মাস দান করে মানুষের মন জয় করবেন, তো আল্লাহ তাআলার মনও জয় হবে। এটি খুব সহজ একটি ব্যাপার। আপনার কাছে 1 টাকা থাকলে আপনি 40 পয়সা রেখে 60 পয়সা দিয়ে দিতে পারেন চাইলে। ব্যাপারটি আমি এইভাবেই দেখি। এই একটি মাস না হয় আমরা সেইভাবেই চলুন। এর মধ্যে আমি একটু শেষে আপডেট দিয়ে দিই আপনাদের আমাদের যেই কার্যক্রম সেই সম্পর্কে। যেমন আমরা coronaseba.com এই নামে একটি অর্গানাইজেশন আমি রান করছি, CORONA সেবা, SHEBA। এইটির মাধ্যমে আমরা বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত বাংলাদেশি মানুষদের পাশে দাঁড়িয়েছি আপনাদের দোয়া এবং দয়ায়। এরই মধ্যে আমরা এটির 3টি অংশ। একটি হচ্ছে স্বাস্থ্যসেবা, আমাদের 4 জন ডাক্তার বাংলাদেশে কাজ করছেন বাংলাদেশের রোগীদের জন্য, এবং কিছু অপারেটর আছে। ফোন করবেন তো এখানে সেবা পেতে পারবেন, যে করোনার লক্ষণ থাকলে কোথায় যাবেন, কি ওষুধ খাবেন, কি করবেন, এই ধরনের। এরপর রয়েছে একটি ডাক্তার ভাই বোনদের জন্য বা স্বাস্থ্যকর্মীদের জন্য বিভিন্ন ওয়ার্ল্ড জার্নালগুলো আমরা ওখানে আপলোড করছি, এইটি। আর তৃতীয়টি হচ্ছে খাদ্যদ্রব্য এবং মানুষের পাশে দাঁড়ানোর অর্থনৈতিক সাহায্য, সেটিও আমরা করে যাচ্ছি। এরই মধ্যে প্রায় 3000 মানুষের মধ্যে আমরা খাদ্যদ্রব্য বিতরণ করেছি। আপাতত এটি চট্টগ্রাম, কুমিল্লা এবং ঢাকা কেন্দ্রিক হয়েছে। ঢাকায় আছে বাসাবো এবং আদাবরের দিকে আরও 2টি অংশ বোধহয় যোগ হচ্ছে শীঘ্রই, আগামীকালের মধ্যে। এটা নির্ভর করে আমরা স্বেচ্ছাসেবী কেমন পেলাম এই অংশের জন্য, তাদের উপর ডিপেন্ড করবে। পাবনাতে কথা চলছে, উত্তরবঙ্গে কথা চলছে। আমরা চেষ্টা করছি, কিছু কিছু মানুষকে আমরা অর্থ সাহায্য দিতে পেরেছি, যাদেরকে আমরা মনে করেছি যে প্রয়োজন বা আমরা কনভিন্সড। এরকম অনেক মানুষ এগিয়ে আসছেন এই coronaseba.com-এর মাধ্যমে আমাদের সাথে কাজ করার জন্য ভলান্টিয়ার হিসেবে। আবার অনেকে এসেছেন অর্থ সাহায্য দেওয়ার জন্য, আমি অনেক দেখতে পাচ্ছি। এটিও একটি ভালো দিক। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমি এরই মধ্যে ধরুন আমার নিজস্ব অর্থায়নই 99% এখনো পর্যন্ত। তারপরও আপনারা চাইলে আমাদের সাথে যে কোনোভাবেই যে কোনো পর্বে কাজ করতে পারেন, আমরা স্বাগত জানাই এই ব্যাপারটিতে।
তো আসুন আমি কিছু প্রশ্ন নিই, অনেক লম্বা হয়ে গেল আজকে রোজার সময় তো আপনাদের জন্য, তো প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। My kid got swelling her throat and tonsil, না ইন্ডিভিজুয়াল না। স্যার যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি এখন কেমন? বেশ খানিকটা ভালো, আমি মনে করি যুক্তরাষ্ট্রে কমিউনিটি পর্যায়ে করোনা পরিস্থিতি মোটেও খারাপ নয় এখন, আমরা দেখছি। তবে মৃত্যুর মিছিল কেন এত বেশি? হ্যাঁ, মৃত্যুর মিছিল বেশি হচ্ছে কারণ অনেক রোগী, প্রায় ধারণ ক্ষমতার 4 গুণ 5 গুণ রোগী হাসপাতালে ভর্তি। তাই এইটির কারণে অনেক কঠিন, অনেক বড় বড় রোগ নিয়ে তারা হাসপাতালে ভর্তি, সেখান থেকে মৃত্যুর মিছিলে মানুষ যোগ হচ্ছে। বিশেষ করে গতকাল দেখলাম গভর্নর অ্যান্ড্রু কুমো, সে নিউ ইয়র্কের গভর্নর, সে বলছে যে এই মৃত্যু কখনোই কমিউনিটি থেকে আমরা দেখছি না, এখন বেশি দেখছি হাসপাতালগুলো থেকে, যেটি সত্য। সাদেক শিবলি, শিবলি তুই তো আমার, তুই কালকে আসলে জিজ্ঞাসা করিস তোর প্রশ্ন। পানি খেলে কি করোনা ইনফেক্ট করতে পারে রোজায়, আমাকে বলবেন। আচ্ছা, ও হ্যাঁ, পানির ব্যাপারটি এখনও বিজ্ঞানীরা নিশ্চিত নয়। কিছু কিছু জায়গায় দেখা গেছে এটি পানিতে ঘুরে ফিরে বেড়ায়, কিন্তু এটি থেকে করোনা হচ্ছে কি না সেটি আরেকটু সময় লাগবে। এটি এখনও কোনো কংক্রিট ডিসিশন নেই। নতুন ভ্যাকসিন যেটি ইউকেতে হয়েছে, কিছু বলুন। দেখুন, ভ্যাকসিন আমার কাছে আপনার কাছে আসতে সেটি যত কিছুই হোক এটি 1 থেকে 1.5 বছর লাগবে, কিছু কিছু ক্ষেত্রে বলা হয় 2 বছরও লাগতে পারে, যদি ভ্যাকসিন এই আবিষ্কারের প্রতিটি পন্থা আমাদের পক্ষে থাকে, অনলি তখন। একটি অংশ যদি দেখা যায় ঠিক হয়নি, তাহলে আবার ব্যাক টু জিরো থেকে আবার শুরু করতে হবে। তাই ভ্যাকসিন খুব সহসা আসছে বলে আমার মনে হয়নি। মোসাম্মদ খাতুন, আই হ্যাভ অনলি ব্যাড কাফ, আই টেক জিথ্রোম্যাক্স। আমার গলার ভিতরে পটলা, সবাই গলার সমস্যায় ভুগছেন। স্যার রোজা ইনসুলিনের জানা দেয় ওনাদের সম্পর্কে কিছু বলবেন? হ্যাঁ, এইমাত্র বলেছি বোন। অক্সফোর্ড করোনা মানব দেহে ওকে। খোলা খেজুর কি করোনা মুক্ত? সুন্দর প্রশ্ন। খোলা খেজুর আমি খেতে চাইবো না এটি, কারণ এটির আশেপাশের মানুষজন অনেক কথা বলছে, অনেকে ড্রপলেট গিয়ে পড়তেই পারে, আমি আমি নিরাপদ মনে করব না। বাংলাদেশ থেকে আমরা রোজা ইফতারের সময় শশা, কাঁচা কলা এগুলো খাবেন, ভালো মতো ধুবেন, পরিষ্কার করবেন, তারপরে করবেন। পানির মধ্যে দিয়ে কি করোনা ছড়ায়? এটি একটি কমন প্রশ্ন, আমি উত্তর দিয়েছি। নিউমোনিয়া বা করোনাতে শ্বাসকষ্ট হয়, তাদের অক্সিজেন কত লিটার? ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এটি সত্য। আরেকটি আমাদের প্রযোজনায় চলছে ডিটিভি ইউএসএ, ডি এজ এ ডেভিড, এইভাবে ডিটিভি ইউএসএ নামে আমাদের একটি প্রতিষ্ঠান আছে, যেইটির মাধ্যমে আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি বেশ কয়েকটি মাস ধরে। এটি স্বাস্থ্য, পরিচর্যা, জীবন পদ্ধতি, খেলাধুলা এগুলো নিয়ে আপনাদের পাশে এসেছি। মেইনলি একটি জীবনধারা বিষয়ক একটি টেলিভিশন চ্যানেল, যেটিতে আমরা আমাদের মানুষগুলোকে সারা দুনিয়াব্যাপী আমাদের পজিটিভ নিউজগুলোকে সামনে এগিয়ে দিতে চাই। এটি নিয়ে আমি কাজ করছি প্রায় 6 মাস, অনেকটা দাঁড়িয়েছে। আপনারা ফেসবুকে দেখতে পারেন ডিটিভি ইউএসএ, লাল একটি লোগো, সেটি আপনারা সাথে থাকবেন। এটা আমরা চালু করবো আশা করছি 2 মাস পরে, এই যুদ্ধ চলে গেলে এরপর। তো যা বলছিলাম, যারা ফেসবুকে আমাকে দেখছেন তারা ডাক্তারবাড়ি, তারা ডক্টর ফেরদৌস ইউএসএ নামে আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেইখানে কানেক্টেড থাকুন। সেখানে শত শত বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক ভিডিও রয়েছে, অনেক কিছু সহজে শেখার জন্য। যা বলছিলাম, আজকের পর্বটি খুবই জরুরি বিষয়, তো আশা করছি ভালো লেগেছে। আপনাদের কাছে একটি কথা, যে যেখানে আছুন মেহেরবানি করে ঘরে ঢুকে যান। রোজায় অযথা শক্তি যেন আপনারা রাস্তাঘাটে খরচ না করেন। জীবনটিকে, শরীরটিকে একটু নিচে নামিয়ে আসুন, বিধাতার কাছে ক্ষমা চান, প্রচুর দান খয়রাত করুন, পাশের মানুষগুলোর দিকে তাকান, কিভাবে আমরা তাদেরকে সাহায্য করতে পারি। আমরা এক একটি পরিবার যদি এক একটি পরিবারের দায়িত্ব নিই, তাহলে কিন্তু আমাদের খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। স্বাস্থ্যকর্মীরা দিন রাত হাসপাতালে আছেন,
তাদেরকে একটু আমরা ইফতার করাতে পারি কিনা, তাদের পাশে দাঁড়াতে পারি কিনা, সেইগুলো আবারও ভাবুন। যারা মাঠে ঘাটে ইমার্জেন্সি ওয়ার্কার রয়েছেন, যে যারা বিদ্যুৎ বিভাগ, পানি বিভাগ, পুলিশ কর্মকর্তা, পুলিশ কর্মচারী, স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা, ডাক্তার, নার্স, তাদের সবার দিকে আপনারা একটু বিশেষভাবে নজর দিন। আমরা ইনশাআল্লাহ এই কঠিন সময়টুকু পার করে ফেলতে পারবো। আসসালামু আলাইকুম, ভালো থাকুন। ডক্টর ফেরদৌস খন্দকার, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে বলছি। শেয়ার করুন।